প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আইসিটি বিচার শুরু করার সিদ্ধান্ত বাংলাদেশের রাজনীতিতে একটি উল্লেখযোগ্য ঘটনা। কোটা আন্দোলনের সময় সংঘটিত সহিংসতা, হত্যাকাণ্ড এবং নির্যাতনের অভিযোগের ভিত্তিতে সাবেক প্রধানমন্ত্রী সহ আরও 8 জনের বিরুদ্ধে তদন্ত করা হচ্ছে। এই ট্রাইব্যুনাল পূর্বে জামায়াত নেতাদের যুদ্ধাপরাধের বিচার করেছিল এবং এবার তারা শেখ হাসিনা ও তার সহকর্মীদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ নিয়ে তদন্ত করতে যাচ্ছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালটি মূলত 1971 সালের মুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচার করার জন্য গঠিত হয়েছিল। তবে 2009 সালে সংসদে গৃহীত একটি প্রস্তাবের পর আইনটিতে সংশোধনী আনা হয়, যা ট্রাইব্যুনালের আওতায় নতুন ধরনের অপরাধ নিয়ে আসার সুযোগ সৃষ্টি করে। 1973 সালে প্রণীত এই আইনের 3(1) ধারায় বলা হয়েছে যে কোনো ব্যক্তি বা গোষ্ঠী যদি মানবতাবিরোধী অপরাধের সঙ্গে যুক্ত থাকে, তবে সেই ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধে বিচার প্রক্রিয়া চালানো সম্ভব। এটি আইন অনুসারে শেখ হাসিনার বিচার করার পথ খুলে দেয়। তবে আইনজ্ঞদের মধ্যে এই বিষয়টি নিয়ে বিতর্ক দেখা দিয়েছে। একজন ট্রাইব্যুনালের প্রাক্তন প্রসিকিউটর রানা দাশগুপ্ত মনে করেন যে এই আইনটি মূলত যুদ্ধাপরাধীদের বিচার করার জন্য তৈরি করা হয়েছিল এবং বর্তমান পরিস্থিতিতে এই আইন প্রযোজ্য নয়। অন্যদিকে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মঞ্জিল মোরশেদ বলেছেন যে আইনে কোনো বাধা নেই এবং মানবতাবিরোধী অপরাধের জন্য শেখ হাসিনার বিচার করা সম্ভব। শেখ হাসিনার বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করা হয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য সাভারের 9ম শ্রেণীর শিক্ষার্থী আলিফ আহমেদ সিয়ামের মৃত্যুর অভিযোগ এবং মিরপুরের কলেজ শিক্ষার্থী ফয়জুল ইসলাম রাজনের হত্যার অভিযোগ। এই মামলাগুলি আইসিটিতে তদন্তাধীন রয়েছে এবং ট্রাইব্যুনাল আইনের অধীনে প্রমাণিত হলে এটি একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক মাইলফলক হয়ে উঠতে পারে। এই ঘটনা বাংলাদেশে আইনের প্রয়োগ ও রাজনীতির ক্ষেত্রে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। শেখ হাসিনা ও তার দল এই অভিযুক্ত হওয়ার পরবর্তী পরিস্থিতি কিভাবে সামাল দেয় তা দেশের ভবিষ্যৎ রাজনৈতিক পরিসরকে প্রভাবিত করবে।